নমস্কার, ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার ডেভিডসন হেপাটোলজি কোর্স। ডেভিডসনের হেপাটোলজি চ্যাপ্টারকে 11টা ভাগে ভাগ করে 11 দিনব্যাপী এই কোর্সের আয়োজন করা হয়েছে। আজকে এই কোর্সের 9th পার্ট। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এই কোর্সের সমন্বয়কারক ও উদ্যোক্তা অহিউর রহমান পৃথিবীকে, যে এই কোর্সটাকে এত নাইসলি অ্যারেঞ্জ করেছে। এই কোর্সটা যে শুধুমাত্র 5th ইয়ারের জন্য তা না, 3rd ইয়ারের 4th ইয়ার এর স্টুডেন্টরা যারা হচ্ছে তাদের ওই ইয়ারের সাবজেক্টের পাশাপাশি ডেভিডসন পড়তে আগ্রহী তারাও এইটাতে সম্পৃক্ত হতে পারে। তো আজকে আমাদের টপিক অটোইমিউন ডিজিজেস অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম, যা ডেভিডসনের 897 টু 899 পেজে আছে। তো আমি রূপন দেব, 58 ব্যাচ, MBBS ফাইনাল ইয়ার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সেশন 2019-20। সো লেটস প্রসিড। অটোইমিউন লিভার অ্যান্ড বিলিয়ারি ডিজিজেস, এটার আন্ডারে হচ্ছে আমাদের 4টা ডিজিজ রয়েছে। লিভারের মধ্যে অটোইমিউন হেপাটাইটিস, বিলিয়ারি ট্র্যাক্টের মধ্যে 3টা ডিজিজ, প্রাইমারি বিলিয়ারি কোলেঞ্জাইটিস যেটাকে আমরা পিএসসি বলে থাকি, পিবিসি বলে থাকি, প্রাইমারি স্ক্লেরোসিং কোলেঞ্জাইটিস যেটা আমরা সংক্ষেপে পিএসসি বলে থাকি, আইজিজিএফের অ্যাসোসিয়েটেড কোলেঞ্জাইটিস। ভিডিওর শেষের দিকে আমরা স্পেশাল কনসার্ন দিব 2টা টপিক নিয়ে। এই 2টা টপিককে একসাথে বলা হয়েছে ওভারল্যাপ সিনড্রোম, অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি নেগেটিভ পিভিসি অ্যান্ড পিপিসি অর অটোইমিউন হেপাটাইটিস ওভারল্যাপ। একটা কেস সম্বন্ধে আমরা জানবো। এই কেসটা আমি পড়ে শোনাই। এ 49 years old woman comes with abdominal distension, jaundice, pale stool, dark color urine. Examination reveals hyperpigmented skin, xanthelasma around eyes, also xanthomatous deposit in different areas of body, multiple scratch marks with hepatosplenomegaly. জ্যান্থোমা এবং জ্যান্থেলাসমা এই দুইটা সম্বন্ধে আমরা পরিচিত। তারপর আমরা বলি যে জ্যান্থোমাটা হচ্ছে সুপারফিশিয়াল বা স্কিনের লিপিড ডিপোজিশন, যেটা সাধারণত হচ্ছে মাসল টেন্ডনের ওইখানে হয়ে থাকে এবং সফট টিস্যু সোয়েলিংয়ের মতো একটা সোয়েলিং দেখা যায়। এটা ডিফারেন্ট পার্ট অফ বডি হতে পারে। আর জ্যান্থেলাসমা জ্যান্থোমারই একটা পার্ট, যেটা যদি আইলিডের ডিপোজিশন হয়, সোয়েলিং হয়, তখন তাকে বলা হচ্ছে জ্যান্থেলাসমা। তাইলে এই হচ্ছে কেস দেখে হচ্ছে আমরা কি বলতে পারি, এটা অবশ্যই একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের কেস। আমাদের হচ্ছে কজটা হচ্ছে জাস্ট আইডেন্টিফাই করা লাগবে। তো এখন হয়তো আমরা এই কজটা ভালোভাবে বুঝতে নাও পারি, আশা করি হচ্ছে ভিডিও শেষে বা এই টপিকগুলো আলোচনা শেষে আমরা বুঝতে পারবো সহজেই। ফার্স্টলি, হোয়াট আদার কমন হিস্ট্রিজ ইউ ওয়ান্ট টু টেক ফ্রম দ্য পেশেন্ট? Secondly, if those are negative, what is your provisional diagnosis? Thirdly, what can be the differential diagnosis? What are the investigation modalities? And finally, how can you manage the patient? তো এটা দেখে ভরকানোর দরকার নেই, আমরা ভিডিও শেষে অবশ্যই আমরা এটা সহজে বুঝতে পারবো। তো লেটস প্রসিড। প্রথমে আমরা আলোচনা করব অটোইমিউন হেপাটাইটিস সম্বন্ধে। তো এটা জানার আগে আমরা অবশ্যই জানতে হবে অটোইমিউনিটি জিনিসটা কি, কারণ এর প্যাথোফিজিওলজি বোঝার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের লাগবে। তো মাইক্রোবায়োলজিতে আমরা অলরেডি পড়ে আসছি যে ইমিউন রেসপন্সেস টু সেলফ অ্যান্টিজেন ডিউ টু লস অফ সেলফ টলারেন্স ইন বি সেল, টি সেল অর বোথ, দিস ইজ কল্ড দ্য অটোইমিউনিটি। তো অটোইমিউনিটির 4টা প্রসেস আমরা জানি, যে মলিকুলার মিমিক্রি, এক্সপোজার টু সিকুয়েস্টেড প্রোটিন অর এপিটোপ স্প্রেডিং, তারপর হচ্ছে সাপ্রেশন অফ রেগুলেটরি টি সেল এবং নিউ অ্যান্টিজেন। এই 4টা মেকানিজম হয়। তো এই মেকানিজম সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করব না। তো অটোইমিউনিটির 4টা মেকানিজমের মধ্যে 2টা এখানে আমরা দেখতে পারবো, আরেকটা হচ্ছে এমএইচসি সম্বন্ধে। তো এখানে হচ্ছে এমএইচসি চেঞ্জ সম্বন্ধে হচ্ছে আমরা বলার আগে এখানে এই যে ফিমেলের ছবিটা দেখতে পাচ্ছি, কেন আমি এখানে ফিমেলের ছবিটা দিলাম? কারণ অটোইমিউন হেপাটাইটিসটা মেনলি ফিমেল প্রিডোমিনেন্স, যেখানে ফিমেল টু মেল রেশিও হচ্ছে 5:1। তো আমাদের অন্য যে 2টা ডিজিজ পিএসসি এবং পিবিসির ক্ষেত্রেও আমরা হচ্ছে ফিমেল প্রিডোমিনেন্স দেখতে পারবো এবং পিএসসির ক্ষেত্রে মেল প্রিডোমিনেন্স। তো এমএসসির মধ্যে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, যেটা এর 1 এবং 2 সাবটাইপসের মধ্যে এমএসসি 2 রিলেটেড ডিজিজগুলো হয় হচ্ছে ফিমেলে। তো এই যে প্যাথোফিজিওলজিতে এমএসসি 2 রিলেটেড যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফিমেলের জন্য। আবার এমএসসি 1-এর যে ডিজিজগুলো যেমন অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস, পোস্ট গনোকক্কাল আর্থ্রাইটিস, পোস্ট সালমোনেলা আর্থ্রাইটিস, একুইট এন্টেরিওবিয়াইটিস, এগুলো কিন্তু হচ্ছে আবার এমএসসি 1 বা মেইলের প্রিডোমিনেন্সটা বেশি। তো এই জিনিসটা আমরা জানলাম। তো এমএসসি মেইনলি কী করে, ফরেন এবং সেলফ অ্যান্টিজেনের দুটোকে ভেরিফাই করে। যখনই হচ্ছে এই এমএসসির ডিসরেগুলেশন হয় তখন হচ্ছে আমাদের সেলফ অ্যান্টিজেনকে সে ফরেন মনে করে অ্যাটাক করে, তখনই হচ্ছে এই অটোইমিউনিটিটা হয়, যেটা হচ্ছে অটোইমিউন হেপাটাইটিসে আমরা জানতে পারি। তাহলে এইখানে ফিমেল ছবিটা দেওয়ার অর্থ আমরা বুঝতে পারলাম। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, আজকে যে 3টা ডিজিজ নিয়ে আলোচনা করবো এগুলো সবগুলোই মোটামুটি ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। কোনো স্পেসিফিক ক্লিনিক্যাল ফিচার নাই যেটা দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারি যে এটা আসলে ওই ডিজিজ। তার মানে আমরা কী করব, ক্লিনিক্যাল ফিচারে আমরা
জাস্ট হচ্ছে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন অনুযায়ী আগাবো। এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কিছু কিছু এই 3টা ডিজিজের মধ্যে কিছু কিছুতে হচ্ছে স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন আছে, সেটা আমরা আলোচনা করব। বাট এই 3টা ডিজিজ মেইনলি হচ্ছে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। আচ্ছা, তাইলে আমরা অটোইমিউন হেপাটাইটিসে আসি। ইন্ট্রোডাকশনে আমরা কি বলবো? অটোইমিউন হেপাটাইটিস ইজ এ ডিজিজ অফ ইমিউন মেডিয়েটেড ইনজুরি টার্গেটিং হেপাটোসাইটস। এর অ্যাসোসিয়েশন ফিচার কি, মানে এই অটোইমিউন হেপাটাইটিসের সাথে আর কি কি থাকতে পারে, একটা স্লাইডে আমরা দেখি। এটা আমি পুরোটা পড়বো না। যে অটোইমিউন হেপাটাইটিস হলে এই যে অটোইমিউন ডিজিজগুলো এর সাথে থাকতে পারে এর মধ্যে প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস আর আলসারেটিভ কোলাইটিস এটা হচ্ছে মেনশনযোগ্য, কারণ এটা সম্বন্ধে আমরা আলোচনা করব যে প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস যাদের থাকে তাদের কিন্তু আলসারেটিভ কোলাইটিস মোস্ট অ্যাসোসিয়েশনে থাকে। ঠিক আছে, এই ছকটা পড়ে নিবা। তো এপিডেমিওলজি কি? আচ্ছা, টাইপস। অটোইমিউন হেপাটাইটিসের 2টা টাইপস আছে। টাইপ 1 যেটা হচ্ছে অ্যাডাল্ট অনসেট এবং টাইপ 2 হচ্ছে জুভেনাইল অনসেট। তো অ্যাডাল্ট অনসেটে হচ্ছে বাইমোডাল ডিস্ট্রিবিউশন দেখা যায় 10 to 25 ইয়ার্স এবং 45 to 70 ইয়ার্স। এবং টাইপ 2তে হচ্ছে জুভেনাইল অনসেট, যেটা মেনলি 15 বছরের নিচে হয়ে থাকে। তো টাইপ 1 এবং টাইপ 2-র উদ্দেশ্য কি? ইনভেস্টিগেশন পারপাসে, এটা আমি পরে বলবো। এপিডেমিওলজি কি? পিকস অ্যারাউন্ড দ্য 2nd and 6th ডিকেড। 2nd and 6th ডিকেডে এদের বেশি হয়। ফিমেল টু মেল প্রিডমিনেন্স আগেই বলে ফেলছি। প্যাথোফিজিওলজি, এটা হচ্ছে MSc2 রিলেটেড, যেহেতু ফিমেল প্রিডমিনেন্স। এবং এনভায়রনমেন্টাল ট্রিগার আছে। অ্যান্টিবায়োটিক নাইট্রোফুরান্টোইন, আমরা জানি কোনো অ্যান্টিবায়োটিক বডির সেলফ অ্যান্টিজেনকে মডিফাই করে সেটার বিরুদ্ধে হচ্ছে ইমিউনিটি প্রডিউস করতে পারে। তো এটা হচ্ছে ওই যে নিউ অ্যান্টিজেন যেটা বললাম, অটোইমিউন মেকানিজম সেটা। আর ক্রস রিয়েক্টিভিটি টু হেপাটাইটিস এ ভাইরাস এবং এপস্টেন বায়ার ভাইরাস, এগুলোর বিরুদ্ধে যে অ্যান্টিবডি প্রডিউস হয় সেটা কিন্তু হচ্ছে আমাদের এই যে হেপাটোসাইটের অ্যান্টিজেনের সাথে মিমিক করে, তখন এটাকে বলা হচ্ছে মলিকুলার মিমিক্রি। তাহলে এই 2টা মেকানিজম কিন্তু আমরা অটোইমিউনি থেকে পেলাম। আর এই যে প্রথমটা, এটা হচ্ছে MSc রিলেটেড, যেটা MSc2, যেহেতু ফিমেল প্রিডমিনেন্স। ক্লিনিক্যাল ফিচার ইন নন স্পেসিফিক, আগে আমরা বলেছি এটা হচ্ছে সবই ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। এর আগে আমি বলে দিই যে অটোইমিউন হেপাটাইটিস এটা কি অ্যাকুইট লিভার ইনজুরি নাকি ক্রনিক লিভার ইনজুরি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো আমরা স্লাইডে যাই। এই যে দেখো, আমরা এটা হচ্ছে এর আগে আমরা যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম সেগুলোতে কিন্তু এই অ্যাকুইট লিভার ইনজুরি, ক্রনিক লিভার ইনজুরি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো ভাইরাল হেপাটাইটিস ড্রাগস, এগুলো হচ্ছে অ্যাকুইট লিভার ইনজুরির কজ। ক্রনিক লিভার ইনজুরির মধ্যে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস, যে হেপাটাইটিস বি এবং সি, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হিমোক্রোমাটোসিস, আলফা 1 অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি ক্রিপ্টোজেনিক, PBC PSC, এটা আজকে পড়বো, সেটা হচ্ছে ক্রনিক লিভার ইনজুরি কজ। আর এই যে অটোইমিউন হেপাটাইটিসটা, এটা কিন্তু অ্যাকুইট এবং ক্রনিক 2টা লিভার ইনজুরির ক্ষেত্রেই হতে পারে। এজন্য হচ্ছে আমরা ডেফিনেশন কি আমরা পাই যে অ্যাকুইট এবং ক্রনিক 2টা হিসেবে কিন্তু প্রেজেন্ট করতে পারে অটোইমিউন হেপাটাইটিসটা। তো আমরা আগের স্লাইডে আমরা যদি যাই তাহলে আমরা সহজে এই জিনিসটা আমরা বুঝতে পারবো। তাইলে অটোইমিউন হেপাটাইটিস অ্যাকুইট লিভার ইনজুরি এবং ক্রনিক লিভার ইনজুরি 2টা হিসেবেই প্রেজেন্ট করতে পারে। আর ক্লিনিক্যাল ফিচার আমরা বললাম যে নন স্পেসিফিক, অ্যাসিমটোমেটিকও থাকতে পারে অনেক সময়, ইনসিডিয়াস অনসেট ফ্যাটিগ, অ্যানোরেক্সিয়া থাকতে পারে। আর 1/4 কেসে রিসেম্বলস দ্য ভাইরাল হেপাটাইটিস, ফিভার থাকতে পারে, তারপর হচ্ছে অ্যানোরেক্সিয়া, এগুলো তো বললাম নন স্পেসিফিক। আচ্ছা, এখন ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও সেটা কিন্তু হচ্ছে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। আগে আমাদের কোন কোন ডিজিজ এক্সক্লুশন করে আসতে হবে? অ্যাকুইট ভাইরাল হেপাটাইটিস, PBC বা PSC, নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, উইলসনস ডিজিজ, ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি, এগুলো কিন্তু এক্সক্লুশন করে আসতে হবে। যেহেতু অটোইমিউন হেপাটাইটিসটা একটা লিভারের কন্ডিশন, তার মানে এটা হেপাটাইটিক প্যাটার্নে হবে, অবশ্যই STLT তাইলে বাড়বে, অবশ্যই গামাগ্লোবিলিনটা হচ্ছে 2 টাইমসের বেশি বাড়বে, কারণ লিভার ইনজুরি হচ্ছে, তার মানে হচ্ছে আলফা গ্লোবিলিন, বিটা গ্লোবিলিন এগুলো কমবে। আর গামা গ্লোবিলিনটা প্লাজমা সেলে যেহেতু প্রডিউস হচ্ছে সেটার ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে মানে নষ্ট হয় না, তার মানে এটা কিন্তু বাড়বে। এখানে একটা স্পেসিফিক ইনভেস্টিগেশন ANA, তারপর ANA মানে হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, তারপর অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি আর অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, এগুলোর একটা প্রপোর্শন আমরা পেতে পারি। আমরা নেক্সট স্লাইডে আমরা যাই, তাহলে আমরা সহজে এটা বুঝতে পারবো। এই যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা সহজে এটা বুঝতে পারছি অটোইমিউন হেপাটাইটিসের ক্ষেত্রে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি কিন্তু হচ্ছে 80% থাকবে, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি 70% আর অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি 15% থাকবে। মেইনলি হচ্ছে কি থাকবে? অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। আর প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস যেটা, সেটাতে কিন্তু অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি থাকবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারি। তাহলে এখন দেখো, তাহলে এই যে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি যখন আমরা পাবো, এটা কিন্তু মোর স্পেসিফিক টু দ্য অটোইমিউন হেপাটাইটিস, তার মানে আগে এক্সক্লুশন করে আসতে হবে আমাদের, তারপরে হচ্ছে আমরা বুঝতে পারবো যে সব কিছু নাই, কোনো কিছু নাই, তার মানে হচ্ছে এখানে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি আছে, তার মানে এটা অটোইমিউন হেপাটাইটিস। সুতরাং হচ্ছে ট্রিটমেন্ট সেই অ্যাপ্রোচ অনুযায়ী হচ্ছে আমরা করব। প্রথমে আমরা এটাকে অটোইমিউন হেপাটাইটিস ডায়াগনোসিস করবো না, অন্যগুলো এক্সক্লুশন করার পর আমরা এখানে আসবো। এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে যেহেতু এটা ইমিউন ডিজিজ বা ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড ডিজিজ, গ্লুকোকর্টিকয়েড যেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং হচ্ছে ইমিউনো সাপ্রেসিভ ইফেক্ট আছে, সেটা হচ্ছে লাইফ সেভিং হিসেবে কাজ করে। এটার ডোজ কত? 30 to 40 মিলিগ্রাম পার ডে। ইউজুয়ালি আমরা হচ্ছে প্রেডনিসোলন ওরালি দিয়ে থাকি।
তারপর হচ্ছে বুটেসোনাইড, যাদের ক্ষেত্রে এই প্রেডনিসোলনের ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্ট তৈরি হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা বুটেসোনাইড দিতে পারি, ঠিক আছে। তারপরে মেনটেনেন্স হিসেবে আমরা কী দিই, এজাথায়োপ্রিন, এটাও কিন্তু একটা ইমিউনোসাপ্রেসেন্ট গ্রুপের ড্রাগ, এটা মেনটেনেন্সে দেওয়া হয়। আরেকটা হচ্ছে মাইকোফেনোলেট মফেটিল, যেটাকে এমএমএফ হিসেবে আমি এখানে হচ্ছে এক্সপ্রেস করেছি। এজাথায়োপ্রিন যাদের হচ্ছে ইন্টলারেন্স আছে তাদের ক্ষেত্রে হচ্ছে এই মাইকোফেনোলেট মফেটিলটা আমরা দিই, ঠিক আছে। আর যাদের ক্ষেত্রে রিফ্রেক্টরি ডিজিজ আছে, কোনোটিতেই হচ্ছে কমতেছে না, যেমন গ্লুকোকর্টিকয়েড, বুটেসোনাইড এগুলোতে কমতেছে না, তখন আমরা টেক্রোলিমাস ইউজ করি। টেক্রোলিমাসটাও কিন্তু হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ গ্রুপের একটা ড্রাগ। আচ্ছা, তাহলে শেষে হচ্ছে আমরা কি, অবশ্যই এটা মেনটেনেন্স রাখতে হবে, কারণ অটোইমিউন হেপাটাইটিস ক্রনিক হিসেবে প্রেজেন্ট করতে পারে, এজন্য হচ্ছে রিল্যাপসিং লিমিটিং একটা ডিজিজ, মানে প্রায় সাপ্রেস হয়ে তারপরে আছে আবার সেটা বৃদ্ধি পেতে পারে, এজন্য আমরা একটা মেনটেনেন্স ট্রিটমেন্ট দিয়ে থাকি। এটা কতদিন আমরা দিই, অ্যাটলিস্ট 3 ইয়ার্স পর্যন্ত। তাহলে এটুকুই হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস সম্বন্ধে আমাদের আলোচনা। নেক্সট আমরা প্রসিড করি। তো হচ্ছে পিবিসি এবং পিএসসি আলোচনা করার পূর্বে হচ্ছে আমরা কজেস অফ কোলেস্টেটিক জন্ডিস সম্বন্ধে আমরা জেনে নিই। এখানে দেখো হেপাটিক এবং পোস্ট হেপাটিক এই দুইটা সম্বন্ধে হচ্ছে বলা হয়েছে। কোলেস্টেটিক জন্ডিস মানে কোলেস্টেটিক প্যাটার্ন থাকবে, যেমন প্লুরাইটাস থাকবে, পেল স্টুল, ডার্ক কালারেশন অফ ইউরিন থাকবে, এটা আমরা বুঝতে পারি। তাহলে হেপাটিকের মধ্যে হচ্ছে প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস, পিবিসি এবং পিএসসি দুইটাই কিন্তু আছে। পোস্ট হেপাটিকের মধ্যে শুধুমাত্র হচ্ছে পিএসসি আছে। কেন? কারণ হচ্ছে পিবিসি এবং পিএসসি দুইটাই কিন্তু ইন্টারহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাসটা ইনভলভ করে, আর পোস্ট হেপাটিকের মধ্যে পিএসসি এটা শুধুমাত্র এটা দুইটাই করে থাকে, মানে ইন্টারহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাসেও ডিজিজ করে, আবার হচ্ছে এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাসেও সে ডিজিজ প্রডিউস করে, এজন্য হচ্ছে পিএসসিটা দুইটাতেই আমরা দেখতে পাই। কিন্তু প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস শুধুমাত্র ইন্টারহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাসের ডিজিজ। তাইলে এই দুইটাই কিন্তু সিরোসিস করতে পারে, কারণ সিরোসিসের কজের মধ্যে আমরা আগের ক্লাসে আমরা দেখেছি যে প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস রয়েছে, আবার হচ্ছে প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস রয়েছে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার অফ সিরোসিস সম্বন্ধে আমরা পরে আলোচনা করব, এটা অলরেডি হচ্ছে অন্য ক্লাসে আলোচনা করা হয়েছে। আমরা যদি রিলেটেড হচ্ছে প্রসঙ্গ পাই তাইলে আমরা আবার এখানে আসবো। তো হচ্ছে আমরা প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস সম্বন্ধে এখন আলোচনা করব। এটাকে প্রিভিয়াসলি হচ্ছে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস বলা হতো। তো 2015 সালে এটার নাম চেঞ্জ করে হচ্ছে প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস আনা হয়েছে। কেন? কারণ অনেক নন সিরোটিক পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এই পিবিসি এর ফিচারগুলো দেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে আবার হচ্ছে আমরা এই ফিমেলের ছবিটা আনছি, তার মানে এটা কি MSC2 রিলেটেড ডিজিজ বা প্রিডিসপোজিশন আছে, এবং সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা মেল টু ফিমেল প্রিডমিনেন্স এটা আমরা দেখতে পাচ্ছি, ফিমেল টু মেল 9:1, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশন ক্রনিক প্রোগ্রেসিভ লিভার ডিজিজ। তাহলে ওই যে আমরা দেখছিলাম একটা স্লাইডের মধ্যে, অটোইমিউন হেপাটাইটিস কিন্তু অ্যাকুইট এবং ক্রনিক দুইটাই প্রেজেন্ট করতে পারে, কিন্তু পিবিসি এবং পিএসসি দুইটাই কিন্তু হচ্ছে আমাদের কী করবে, ক্রনিক লিভার ইঞ্জুরি করবে, এজন্য এটাকে বলা হচ্ছে ক্রনিক প্রোগ্রেসিভ লিভার ডিজিজ, ঠিক আছে। এখন মোস্ট কমনলি সাইড কোনটা, এর আগে স্লাইডে আমরা পড়েছি, এটা হচ্ছে ইন্টারহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাসকে ইনভলভ করে, এবং সেটা কি করে, ডিস্ট্রাকশন করে ফেলে, বিলিয়ারি ক্যানালিকুলি এগুলো ডিস্ট্রাকশন করে ফেলে। অ্যাসোসিয়েশন কি? অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের কয়েকটা অ্যাসোসিয়েশন এখানে আছে, যা হচ্ছে সিকা সিনড্রোম, মানে এটাও কিন্তু অটোইমিউন হেপাটাইটিসের মতো অন্যান্য অটোইমিউন ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন করে, যেমন সিকা সিনড্রোম, সিস্টেমিক স্ক্লেরোসিস, সিলিয়াক ডিজিজ, থাইরয়েড ডিজিজ, ঠিক আছে। হাইপোথাইরয়েডিজমও কিন্তু অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকতে পারে, যদি থাকে সে থেকে পেশেন্ট কিন্তু হচ্ছে ফেটিক হবে। তাহলে এখন সিকা সিনড্রোম হচ্ছে এই পিবিসির সাথে অ্যাসোসিয়েটেড থাকে। আমরা আগে পড়েছি যে অটোইমিউন হেপাটাইটিস কিন্তু শগ্রেন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, আমরা দেখবো এখানে, মানে আগে দেখেছিলাম যে স্লাইডে শগ্রেন সিনড্রোম, এই শগ্রেন সিনড্রোমের সিকা সিনড্রোম কিন্তু এক করা যাবে না। শগ্রেন সিনড্রোম 3টা ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে বা ট্রায়াড নিয়ে আসে, যেটা হচ্ছে ড্রাই আই, ড্রাই মাউথ, আর হচ্ছে আর্থ্রাইটিস, ইনফ্লেমেটরি আর্থ্রাইটিস। ড্রাই আইটাকে এখানে হচ্ছে কেরাটোকনজাংটিভাইটিস সিকা হিসেবে বা জেনথ্যালাসমা হিসেবে বলা হয়, সরি এটা হচ্ছে জেরপ্থ্যালমস, এবং ড্রাই মাউথটাকে বলা হচ্ছে যে জেরোস্টোমিয়া, ঠিক আছে। কিন্তু সিকা সিনড্রোমে কিন্তু শুধুমাত্র ড্রাই আই এবং ড্রাই মাউথ পাওয়া যায়, ইনফ্লামেটরি আর্থ্রাইটিসটা কিন্তু থাকে না, সুতরাং এই জিনিসটা আমরা পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, এরপরে এপিডেমিওলজি নর্দার্ন ইউরোপ, নর্থ আমেরিকা এগুলাতে আছে। আমাদের কিন্তু হচ্ছে সাবকন্টিনেন্টে তেমন একটা পিবিসি পিএসসি এর তেমন একটা হচ্ছে প্রিডমিনেন্স নাই, বা অটোইমিউন হেপাটাইটিসের এত বেশি প্রিডমিনেন্স নেই। আচ্ছা, তাইলে এটা রিস্ক ফ্যাক্টর কি? যেহেতু এটা প্রাইমারি, আমাদের বুঝতে হবে যে প্রাইমারি যে জিনিসগুলো এগুলোর রিস্ক ফ্যাক্টর থাকে, আর সেকেন্ডারি জিনিসগুলোর কজ থাকে। সুতরাং প্রাইমারি ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর হচ্ছে সিগারেট স্মোকার্স বা এনভায়রনমেন্টাল ট্রিগার থাকতে পারে। আচ্ছা, ডায়াগনোসিস ক্রাইটেরিয়া। তো আগে আমি বলেছি এই যে ডিজিজগুলো মোটামুটি হচ্ছে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, তারপর কিছু ডায়াগনোসিস ক্রাইটেরিয়া দাঁড় করা হয়েছে পিএসসি এবং পিবিসির ক্ষেত্রে। পিবিসির ক্ষেত্রে হচ্ছে ডায়াগনোসিস ক্রাইটেরিয়া হচ্ছে অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডিটা এলিভেশন হবে, যেটা আমাদের একটা স্পেসিফিক ইনভেস্টিগেশন বলা যায়। আর কোলেস্টেটিক লিভার এনজাইম অবশ্যই থাকবে, কারণ এটা হচ্ছে একটা কোলেস্টেটিক ডিজিজ। অটোইমিউন হেপাটাইটিস কি ছিল, হেপাটাইটিক প্যাটার্ন, এটা হচ্ছে কোলেস্টেটিক প্যাটার্ন, মানে এই দুইটাই হচ্ছে কোলেস্টেটিক প্যাটার্ন। তারপর নন সাপারেটিভ ক্রনিক বিলিয়ারি ডাক্ট ডিস্ট্রাকশন, মানে
সাপোরেটিভ ক্রনিক বিলিয়ারি ডাক্ট ডিস্ট্রাকশন আছে কিনা সেটাকে আমরা এক্সক্লুশন করে এই ডায়াগনোসিসে আমরা বুঝতে হবে। তার মানে কি, এটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। তবে মেইনলি হচ্ছে আমরা অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডিটা আমরা পজিটিভ দেখতে পাবো। প্যাথোফিজিওলজি, এটা একটা অটোইমিউন কন্ডিশন। আগে আমরা বলেছি এটা হচ্ছে ক্রনিক গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন ডেস্ট্রয় ইন্টারলোবিউলার বাইল ডাক্ট ফাইব্রোসিস সিরোসিস, মানে এটা সিরোসিসেরও কিন্তু একটা কজ, প্রাইমারি বিলিয়ারি কোলেঞ্জাইটিস যেটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটার ক্লিনিক্যাল ফিচার সম্বন্ধে আমরা আলোচনা করব। তো ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে হচ্ছে এখানে যেমন আমরা ফেটিক দেখতে পাচ্ছি, ফেটিকটা মেইনলি ক্লিনিক্যাল ফিচার হিসেবে থাকে হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের, কিন্তু ক্লিনিক্যাল ফিচার অফ পিএসসির ক্ষেত্রে আমরা কিন্তু ফেটিক দেখতে পাবো না, এটা আমরা পরে আলোচনা করব। এখন দেখো, যেহেতু এটা কোলেস্টেরিক ডিজিজ, নন স্পেসিফিক সিমটমগুলো থাকবে জেনারেলাইজড ইচিং, ঠিক আছে। এখন আরেক কথা, কোলেস্টেটিক যে প্যাটার্নের ডিজিজগুলো সেগুলোতে কিন্তু হচ্ছে যে ভিটামিন এ ডি ই কে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো কিন্তু ম্যালঅ্যাবসর্পশন হয়। তো তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই এডিইকে ভিটামিনগুলোর ডেফিসিয়েন্সি সিনড্রোমগুলো দেখা যাবে। যেমন ভিটামিন ডি যেহেতু অ্যাবসর্ব হতে পারতেছে না, তার মানে কি এখানে ক্যালসিয়ামের মেটাবলিজমে কিন্তু ব্যাঘাত ঘটে এবং বোন পেন এবং ফ্র্যাকচার কিন্তু কমন, ঠিক আছে। তারপরে পটাশিয়াম যেহেতু অ্যাবসর্ব হতে পারতেছে না, কোয়াগুলোপ্যাথি থাকবে। ভিটামিন এ যেহেতু অ্যাবসর্ব হতে পারতেছে না, তার মানে হচ্ছে যে মিউকোসাল যে ডিফেক্টগুলো থাকবে রেসপিরেটরি ট্র্যাক্টে হতে পারে, এ ব্লাইন্ডনেস বা হচ্ছে চোখের ভীষণের সমস্যা হতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে প্রিডোমিনেন্স থাকবে। আর এখানে হচ্ছে জ্যান্থোমেটাস ডিপোজিট থাকবে, তারপর জ্যান্থালাসমা থাকবে। এটা কিন্তু মেইনলি হচ্ছে তোমার পিবিসির ক্ষেত্রে ফিচার পাওয়া যাবে, কারণ পিবিসির ক্ষেত্রে যে ইন্টারহেপাটিক বিলিয়ারি ট্রাক্টগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়, পিএসসির ক্ষেত্রে কিন্তু স্ট্রিকচারিং হয়ে অনেক সময় যায়, কিন্তু পিবিসি যখন হয় তখন কিন্তু এই ইন্টারহেপাটিক বিলিয়ারি ট্রাক্টগুলো অ্যাবস্ট্রাকশন হওয়ার কারণে সেটা কী হয়ে যায়, কোলেস্টেরলগুলো ঠিকমতোভাবে হচ্ছে মেটাবলাইজ হতে পারে না বা এক্সক্রিশন হতে পারে না, যার কারণে হচ্ছে জ্যান্থোমেটাস ডিপোজিট বা জ্যান্থালাসমা এগুলো কিন্তু দেখা যায়। তাছাড়াও এখানে আমি লেখা নাই, এখানে পিগমেন্টেশন দেখা যাবে পিবিসির ক্ষেত্রে। তো পিগমেন্টেশন আর কার ক্ষেত্রে দেখা যায়, হিমোক্রোমাটোসিসেও কিন্তু পিগমেন্টেশন দেখা যায়। এবং পিগমেন্টেশনের কারণ কি হিমোক্রোমাটোসিসে, সেটা কিন্তু হচ্ছে ওই যে ডার্মিসটাকে হচ্ছে ডিস্ট্রাকশন করে দেয়। যে ডার্মিসের ডিস্ট্রাকশন হওয়ার কারণে মেলানিন এক্সেসিভ পরিমাণে সিনথেসিস হয় এবং সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা লেডেন গ্রে কালারের হচ্ছে কমপ্লেকশন পাই বা স্কিনের কালার আমরা পাই, যেটাকে আমরা হিমোক্রোমাটোসিসে জেনারেলাইজ পিগমেন্টেশন বলতেছি। পিবিসিতেও কিন্তু এই জেনারেলাইজ পিগমেন্টেশন হয় মেলানিন এক্সেসিভ ফর্মেশনের কারণে। তো এটা স্ক্র্যাচ মার্কস আমরা দেখতে পাবো, যেহেতু এখানে এক্সেসিভ প্লুরাইটাস থাকে, অবশ্যই আমরা স্ক্র্যাচ মার্ক দেখতে পাবো। তো ক্লিনিক্যাল ফিচার হচ্ছে আমরা এগুলোই মেনলি পাবো, ঠিক আছে। এখন আসা হচ্ছে ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশন যেহেতু কোলেস্টেটিক প্যাটার্ন, এলএফটি আমরা অবশ্যই করবো, লিভার ফাংশন টেস্ট। তাছাড়া আমরা কি করতে পারি, আমি বলেছিলাম যে এটা হচ্ছে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, তার মানে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করব যেখানে গলস্টোন বা অন্য কিছু আছে কিনা, বা টিউমার বা ক্যান্সার এগুলোর কোনো হদিশ পাওয়া যায় কিনা, সিটি স্ক্যান অফ হোল এবডোমেন এগুলো করতে পারি, সবই ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। স্পেসিফিকের মধ্যে অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি আমরা দেখব, যেটা আমরা আগের স্লাইডে আলোচনা করেছি। এমআরসিপির মাধ্যমে হচ্ছে এই যে হিস্টোলজিক্যাল ফিচারগুলো আমরা দেখতে পারি, যে এখানে হচ্ছে বাইল ডাক্ট কোনো ডিস্ট্রাকশন আছে কিনা, বা হচ্ছে এখানে কোনো স্ট্রিকচারিং বা অন্য কিছু আছে কিনা, এটাতেও ডায়াগনোসিস অফ এক্সক্লুশন বলা হয় এমআরসিপিতে, ঠিক আছে। তারপরে হচ্ছে লিভার বায়োপসি আমরা করতে পারি। তো লিভার বায়োপসিতে হচ্ছে আমরা স্পেসিফিক কিছু হচ্ছে আমরা ফাইন্ডিংস আমরা পাবো। আর ট্রানজিট ইলাস্টোগ্রাফি সিরোসিস দেখার জন্য, ফাইব্রোস্ক্যান যেটাকে বলা হয়, সেটাতে হচ্ছে আমরা এই সিরোসিস আছে কিনা সেটা দেখার জন্য আমরা ব্যবহার করতে পারি। তবে মেনলি আমরা হচ্ছে অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডিটাই আমরা হচ্ছে মনে রাখবো। তাইলে এই জিনিসগুলো আমরা দেখলাম, ইনভেস্টিগেশনও দেখলাম। এখন ম্যানেজমেন্টের মধ্যে স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আরসোডিঅক্সিকুলিক অ্যাসিড। এটা বলার আগে হচ্ছে আমরা আগে বলে ফেলি যে লিভারের যে বাইল সল্ট আছে প্রডিউস করে, বাইল সল্টের মধ্যে কী কী অ্যাসিড আছে, যে বাইল অ্যাসিডগুলো আছে সেটা একটা হচ্ছে কোলিক অ্যাসিড আর একটা হচ্ছে চ্যানোডিঅক্সিকুলিক অ্যাসিড। তাহলে এগুলা কিন্তু হচ্ছে হাইড্রোফোবিক, ঠিক আছে। এবং এই যে পিবিসি হয় সেটা কিন্তু হচ্ছে টক্সিসিটি অনেক বেশি এবং বাইল ডাক্টে কিন্তু ডিস্ট্রাকশন করতে পারে। তো এইগুলো যেহেতু হাইড্রোফোবিক, সুতরাং আরসোডিঅক্সিকুলিক অ্যাসিড এটা হচ্ছে হাইড্রোফিলিক, এবং এই হাইড্রোফিলিক আরসোডিঅক্সিকুলিক অ্যাসিড দিয়ে হাইড্রোফোবিক যে কোলিক অ্যাসিড এবং চ্যানোডিঅক্সিকুলিক অ্যাসিড আছে সেগুলোকে রিপ্লেস করা হয়, যার কারণে হচ্ছে বিলিয়ারি ডাক্টে কি টক্সিসিটি কম হয় এবং ডিস্ট্রাকশনটা কম হয়। তো এটাই একটা স্পেসিফিক মেজার হিসেবে আমরা বলতে পারি। কিন্তু আরসোডিঅক্সিকুলিক অ্যাসিড 80% পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে সেন্সিটিভ, মানে ভালো কাজ করে, কিন্তু 20% যারা আন্ডার 50 ইয়ার্স তাদের ক্ষেত্রে কিন্তু এটা আবার তেমন একটা কাজ করে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কী দিতে হয়, সেক্ষেত্রে আমাদের দিতে হয় অবেটিকুলিক অ্যাসিড, যেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বাইল অ্যাসিড থেরাপিটিক। এটা কি করে, এটা হচ্ছে যে নিউক্লিয়ার ফার্নিসয়েড এক্স রিসেপ্টরের এগনিস্ট হিসেবে কাজ করে, এবং সেটা কি করে হচ্ছে আমাদের এই জিনিসটাতেই কাজ করে, যে হচ্ছে আরসোডিঅক্সিকুলিক অ্যাসিড যেটা করে সেটা এখানে কিন্তু করে। তার মানে 20% ক্ষেত্রে আমরা অবেটিকুলিক অ্যাসিড ইউজ করতে পারি। তারপরে আসো হচ্ছে
বেজা ফাইব্রেটটা মেনলি দেওয়া হচ্ছে হাইপারলিপিডেমিয়া প্রিভেন্ট করার জন্য। এই যে আমরা পাইছিলাম জেন্থোমেটাস ডিপোজিট, জেন্থালাসমা, এগুলা হচ্ছে প্রিভেন্ট করার জন্য বেজা ফাইব্রেটটা ইউজ করা হয়। অ্যান্টিলিপিড ড্রাগে কিন্তু আমরা এই বেজা ফাইব্রেটটা আমরা পড়ছি, ফাইব্রিক অ্যাসিড ডেরিভেটিভ। আর ইমিউনোসাপ্রেসেন্ট দেওয়া হয় হচ্ছে কি, ইমিউনোসাপ্রেসেন্ট দেওয়া হয় কিন্তু এটার হচ্ছে কার্যকারিতা এখনও প্রমাণ হয় নাই। আমরা ইমিউনোসাপ্রেসেন্ট হিসেবে জানি গ্লুকোকর্টিকয়েড, এজোথাইপ্রিন, তারপরে হচ্ছে পেনিসিলামাইন, সাইক্লোস্পুরিন, এগুলো হচ্ছে আমরা পাই। লিভার ট্রান্সপ্লান্টেশন করা হয়। লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে দুইটা ক্ষেত্রে করা হয়। একটা হচ্ছে যে যদি হচ্ছে সেটা কী হয়ে যায়, লিভার ফেলার ডেভেলপ করে কিংবা ইনট্রাক্টেবল প্লুরাইটাস হয়, এই দুইটা ইন্ডিকেশনে লিভার ট্রান্সপ্লান্টেশন ব্যবহার করা হয়। এবং এর ক্ষেত্রে হচ্ছে সার্ভাইভাল রেট হচ্ছে 5 ইয়ার, ঠিক আছে। 80%-এর ক্ষেত্রে হচ্ছে 5 ইয়ার সার্ভাইভাল থাকে, বাকিদের ক্ষেত্রে 10 ইয়ার্স পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এখন আসা হচ্ছে এখানে যে আমরা প্লুরাইটাস পেলাম, স্কেচ মার্কস, মানে প্লুরাইটাসের জন্য আমাদের কী ট্রিটমেন্ট আমরা ইউজ করি এখানে। তো প্লুরাইটাসের জন্য আমরা হচ্ছে মেনলি কোলেস্টেরামিন আমরা ইউজ করি। এই কোলেস্টেরামিনও কিন্তু হচ্ছে অ্যান্টিলিপিড ড্রাগের মধ্যে আমরা পড়েছি, বা অ্যান্টিকোলেস্টেরল যেটাকে বলে আমরা বলে। তো সেটার ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে এনান বাইন্ডিং রেজিন কোলেস্টেরামিন। এবং এটার মেকানিজম কি, এটা হচ্ছে কি করে প্লুরাইটোজেন অফ দ্য ইন্টেস্টাইন এদের সাথে হচ্ছে বাইন্ড করে ইনক্রিজিং দেয়ার এক্সিশন ইন দ্য স্টুল, এই মেকানিজমটা আমাদের মনে রাখতে হবে। তো এরপরে যদি হচ্ছে কোলেস্টেরামিনে যদি কাজ না করে, কোলেস্টেরামিনের সাধারণত হচ্ছে আমরা কীভাবে ইউজ করি, এটা ওরালি ইউজ করি। এবং এটা হচ্ছে এটা পাউডার, যেটা হচ্ছে অরেঞ্জ জুসের সাথে মিক্স করে সেটা হচ্ছে ব্রেকফাস্টের আগে এবং পরে আমরা দিই বা খাই আর কি। তো এটা হচ্ছে কোলেস্টেরামিনের হচ্ছে ইউজ যেটা। তো এই কোলেস্টেরামিনে যদি এটা রিফ্র্যাক্টরি হয় বা কাজ না করে, তখন হচ্ছে অল্টারনেটিভ ট্রিটমেন্ট হিসেবে আমরা রিফাম্পিসিন দিই, যেটা 150 মিলিগ্রাম পার ডে। তারপরে হচ্ছে নেলট্রেক্সোনেটও দেওয়া হয়। নেলট্রেক্সোনেটা হচ্ছে অপিওয়েড অ্যান্টাগনিস্ট, যেটা হচ্ছে 25 মিলিগ্রাম পার ডেতে আমরা খেতে পারি। তারপরে হচ্ছে প্লাজমা ফেরেসিস করা হয় কিংবা লিভার ডিভাইস ইউজ করা হয়, যে মলিকুলার অ্যাবসর্বেন্ট রিসার্কুলেটিং সিস্টেম, যেটা মার্স হিসাবে পাওয়া যায়। তাহলে এখন হচ্ছে এই যে প্লুরাইটাসের জন্য আমরা কয়টা ড্রাগ আমরা ইউজ করলাম, প্রথমে হচ্ছে কোলেস্টেরামিন, অল্টারনেটিভ হিসেবে রিফাম্পিসিন, নেলট্রেক্সন, প্লাজমা ফেরেসিস কিংবা মার্স, এই 5টা হচ্ছে আমরা ইউজ করলাম। ফেটিগের ক্ষেত্রে ট্রিটমেন্ট নাই, শুধুমাত্র হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটমগুলো দেখতে হবে, যে হচ্ছে তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা, ডিপ্রেশন আছে কিনা, সিলিয়াক ডিজিজ, এগুলো যদি এক্সক্লুড হয় তাহলে কিন্তু এত বেশি ট্রিটমেন্ট আমরা ফেটিকের জন্য দিই না। মাল অ্যাবসরপশন অবশ্যই হবে, যেহেতু ভিটামিন এ ডি কে এগুলো ফ্যাট সলিউবল ভিটামিন এবং বাইল আসতেছে না, তার মানে হচ্ছে মাল অ্যাবসরপশন হবে। তো মাল অ্যাবসরপশনের জন্য আমরা কি ইউজ করি, এই এডিকে সাপ্লিমেন্টেশনগুলো ইউজ করি। বুন ডিজিজ হবে, কারণ হচ্ছে এখানে এডিকে ভিটামিন ডিটা মেনলি হচ্ছে অ্যাবসর্ব হতে পারতেছে না। ক্যালসিয়ামের কী হচ্ছে, তোমার মেটাবলিজম ডিসঅর্ডার হচ্ছে বা মেটাবলিজম ভালোভাবে হতে পারতেছে না, তার মানে হচ্ছে এখানে আমাদের বুন্ডেসেটটাকে বাড়ানোর জন্য ভিটামিন D3 বা বিসফসফোনেট রিপ্লেসমেন্ট ক্যালসিয়াম এগুলো আমরা দিতে হবে। তাহলে মেনলি এই যে পিবিসি এর কমপ্লিকেশন কি, মেনলি কমপ্লিকেশন হচ্ছে যেহেতু সেটা সিরোসিস করতেছে, সিরোসিসের মাধ্যমে হচ্ছে সেদিকে হচ্ছে যে রেস্টিং যে ভালো যে হেপাটোসাইটগুলো সেগুলো কি প্রলিফারেশন হবে, তার মানে ওইখানে কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার রিস্ক আছে। আর অস্টিওপেনিয়া, যেহেতু ভিটামিন ডি অ্যাবসর্ব হতে পারতেছে না, ক্যালসিয়াম মেটাবলিজমে ব্যাঘাত করতেছে, তার মানে এটা কিন্তু অস্টিওপেনিয়াও হতে পারে। তাহলে এটা হচ্ছে পিবিসির কমপ্লিকেশন। তাইলে আমরা পিবিসিটা আমরা পড়ে ফেললাম। এখন আসা হচ্ছে পিএসসি। তো পিএসসির ক্ষেত্রে হচ্ছে প্রাইমারি যেহেতু, সেটা অবশ্যই এর কোনো কজ থাকবে না, তার মানে এটা রিস্ক ফ্যাক্টর থাকবে। তো রিস্ক ফ্যাক্টর আমরা জানবো। প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস, এই স্ক্লেরোসিং মানে কি, স্ক্লেরোসিং মানে হচ্ছে হার্ডেনিং, ঠিক আছে। অন্যান্য স্ক্লেরোসিং কিছু ডিজিজ রয়েছে অন্যান্য সিস্টেমের, কিন্তু হচ্ছে বিলিয়ারি ট্র্যাক্টে হচ্ছে প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশন আমরা কী পাই, পিএসসি ইজ অ্যান ইমিউন মেডিয়েটেড কোলেস্ট্যাটিক লিভার ডিজিজ characterized by multifocal stricturing of the larger bile ducts of the extrahepatic and intrahepatic biliary tree। তার মানে এক্সট্রাহেপাটিক এবং ইন্টারহেপাটিক দুইটাতেই আমরা পাচ্ছি কিন্তু। আর এখানে মেইনলি মনে রাখতে হবে যে মাল্টিফোকাল স্ট্রিকচারিং হয়, মানে জায়গায় জায়গায় স্ট্রিকচারিং হয়ে যায় স্ক্লেরোসিং হওয়ার কারণে, এটা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার বলা হয়। সাইটকে আমরা বলে ফেলছি। অ্যাসোসিয়েশন কি, তো এটার সাথে হচ্ছে অ্যাসোসিয়েশন থাকে হচ্ছে মেনলি ইনফ্লামেটরি বায়োল ডিজিজ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে মেনলি আলসারেটিভ কোলাইটিসের সাথে অ্যাসোসিয়েশন থাকে। আর এটার হচ্ছে কমপ্লিকেশন হিসেবে হচ্ছে কোলেনজিওকার্সিনোমা, গল ব্লাডার, তারপর হচ্ছে কোলোরেক্টাল কার্সিনোমা, এগুলো কিন্তু হতে পারে। এপিডেমিওলজি হিসেবে যেহেতু এখানে মেইলের ছবি দেখা যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে মেল প্রিডোমিনেন্স এবং MSC1 রিলেটেড এটা, ঠিক আছে। এই ছেলে B27 বা ওই গ্রুপের। এবং সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা কি দেখতেছি, এজ প্রিডোমিনেন্সটা হচ্ছে 25 থেকে 40 ইয়ার্স, তার মানে এটা হচ্ছে ইয়ঙ্গার এজ। আর এটা কী ছিল, মানে মেনলি হচ্ছে এটা বাইমোডাল ডিস্ট্রিবিউশন যদি আমরা বলে থাকি, তাহলে মেনলি হচ্ছে এটা ওল্ডার এজে হয়, আর এটা হচ্ছে ইয়ঙ্গার এজে। আচ্ছা, এখন হচ্ছে এটার ইনসিডেন্স 6.3 হচ্ছে 1 লাখের মধ্যে, এবং ইউরোপিয়ান অ্যানসেস্ট্রিতে এটা বেশি হয়। মেল টু ফিমেল রেশিও হচ্ছে 2:1।
এখানেও একটা ডায়াগনোসিস ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি, মাল্টিফোকাল ব্লিডিং অ্যান্ড স্টেনোসিস, এটা আমরা এমআরসিপিতে দেখতে পাবো। আর অ্যাবসেন্স অফ কোলেডোকোলিথিয়াসিস বা কোনো সার্জিক্যাল জিনিসপত্র আছে কিনা সেটা হচ্ছে আমরা এক্সক্লুড করে ফেলবো, যেহেতু এটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন অফ ক্যান্সার, ঠিক আছে। সেকেন্ডারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস, তার মানে সেকেন্ডারি যদি হয় তাহলে এটার অবশ্যই কারণ আছে, সেটা আমরা স্লাইডে দেখতে পাবো। এই যে কসেস অফ সেকেন্ডারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস, এটা আমি বেশি ডিসকাস করবো না এখানে। কিছু জিনিসপত্র যেমন প্রিভিয়াস কোনো বাইল ডাক্ট সার্জারি যদি হয় স্ট্রিকচারিং বা কোলেনজাইটিসের কারণে, বাইল ডাক্ট স্টোনস, ট্রমাটিক ও ইসকেমিক বাইল ডাক্ট ইনজুরি, এগুলো হচ্ছে যদি হয় তাহলে সেকেন্ডারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস হতে পারে। প্যাথোফিজিওলজি কি, মেইনলি এটা আননোন। তারপরে হচ্ছে যে প্যাথোফিজিওলজি আমরা বলছিলাম এই যে MSC1 রিলেটেড যেটা ডিজিজ সেটা হচ্ছে তোমার থাকে। আর যেহেতু এখানে আলসারেটিভ কোলাইটিস আছে, তার মানে ফ্রিকুয়েন্টলি কিন্তু ইনফেকশিয়াস এজেন্টগুলা বাইল ডাক্টে মানে ইনভেট করার সম্ভাবনা কিন্তু বেশি। এটা হচ্ছে একটা হাইপোথিসিস দেওয়া যায় আর কি। তার মানে এটার সাথে প্রায় পিএসসির সাথে কিন্তু আলসারেটিভ কোলাইটিসের যেটা অ্যাসোসিয়েশন কিন্তু অনেক বেশি। আর মেনলি এটা তখনই হবে যখন রাইট সাইডেড আলসারেটিভ কোলাইটিস হবে, মানে রাইট সাইডেড কোলনে ইনফেক্ট হলে সেখানেই হচ্ছে পিএসসির সম্ভাবনাটা বেশি। তো যাদের হচ্ছে পিএসসি এর সাথে আলসারেটিভ কোলাইটিস আছে তাদের কিন্তু কোলোরেক্টাল কার্সিনোমার রিস্ক বেশি। আর কোলোরেক্টাল নিওপ্লাসিয়া যদি একবার হয়ে যায় তাদের ক্ষেত্রে কোলেনজিও কার্সিনোমার রিস্ক বেশি। তার মানে এখানে এই যে নিচে প্যাথোফিজিওলজির নিচে আমরা দেখতে পারতেছি যে পিএসসির সাথে আলসারেটিভ কোলাইটিস থাকলে কোলোরেক্টাল নিওপ্লাসিয়ার চান্স বেশি এবং সেখান থেকে কোলেনজিও কার্সিনোমার রিস্ক বেশি, ঠিক আছে। তাহলে এখানে দেখে তাহলে আমরা কসের মধ্যে কী পেলাম, MSC1 রিলেটেড কস, আলসারেটিভ কোলাইটিস, কারণ এখানে হচ্ছে গার্ড ডিস্ট্রাকশন হচ্ছে, তার মানে ইনফেকশিয়াস এজেন্ট বেশি এখানে যেতে পারবে, আর জেনেটিক প্রিডিসপোজিশন আছে। এটাই হচ্ছে প্যাথোফিজিওলজি অফ দ্য প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস। তো ক্লিনিক্যাল ফিচার, এটা ইনসিডেন্টাল ডায়াগনোসিস এবং কোলেস্টেটিক প্যাটার্নে তাদের হচ্ছে কি সিমটমগুলো থাকবে। পিবিসির ক্ষেত্রে কিন্তু হচ্ছে ফেটিকটা মোর কমন, এখানে কিন্তু ফেটিক তেমন একটা কমন নাই, ঠিক আছে। আর বাকি সিমটমগুলো মোটামুটি হচ্ছে তোমার একই থাকবে। জ্যান্থোমেটাস ডিপোজিশন বা পিগমেন্টেশন এটা কিন্তু পিবিসিতে মোর স্পেসিফিক, এটাতে এত বেশি স্পেসিফিক না। আচ্ছা, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই এলএফটি, তারপর আলট্রাসোনোগ্রাফি, এগুলো ডায়াগনোসিস অফ এক্সক্লুশন আমরা করবো। তবে কি ইনভেস্টিগেশন হচ্ছে এমআরসিপি। তো ফাইন্ডিংস কি, এর আগে আমরা বলছিলাম না মাল্টিফোকাল স্ট্রিকচারিং, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা হচ্ছে ডায়াগনস্টিক রিভিলস কি মাল্টিপল ইরেগুলার স্ট্রিকচারিং অ্যান্ড ডাইলেটেশন। এখানে একটা ছবি আছে সেটা আমরা দেখাচ্ছি, এই যে এখানে হচ্ছে মাল্টিফোকাল স্ট্রিকচারিং অ্যান্ড ডাইলেটেশন আছে। এমআরসিপির ফাইন্ডিংস, ম্যাগনেটিক রিজোনেন্স কোলেনজিও প্যানক্রিয়াটোগ্রাম শোয়িং টিপিক্যাল চেঞ্জেস অফ প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস, দ্যার ইজ ইন্টারপ্যাটিক বাইল ডাক্ট ব্লিডিং স্ট্রিকচারিং অ্যান্ড ডাইলেটেশন। এটা কিন্তু হচ্ছে মেইনলি তোমার পিএসসির ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। তারপরে লিভার বায়োপসি যদি আমরা নেই, ফাইন্ডিংস আমরা কী পাবো এখানে, অনিয়ন স্কিন লাইক অ্যাপিয়ারেন্স, যেহেতু এটা কানেক্টিভিটি ডিসঅর্ডারে ফাইব্রোসিস হতে হতে সেটা হচ্ছে অনিয়ন স্কিন লাইক হচ্ছে একটা অ্যাপিয়ারেন্স। দেখবে এখানে একটা ছবি আছে, এই যে অনিয়ন স্কিন লাইক অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি, মানে এখানে স্ট্রিকচারিং হয়ে যাচ্ছে আর কি, বাইল ডাক্ট আস্তে আস্তে হচ্ছে নেরোয়িং হয়ে যাচ্ছে, এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট। তারপর হচ্ছে এইভাবে স্ট্রিকচারিং হতে হতে যদি হচ্ছে বাইল ডাক্টটা কী হয়ে যায়, একবারে ছোটো হতে হতে বন্ধ হয়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে ভেনিশিং বাইল ডাক্ট সিনড্রোম, ঠিক আছে। এখানে কোলোনোস্কোপির একটা রুল আছে, কেন, এটা হচ্ছে কমপ্লিকেশনটা দেখার জন্য, যে অনেক সময় পিএসসির সাথে তো আলসারেটিভ কোলাইটিস অ্যাসোসিয়েশন থাকে, সাথে কোলোরেক্টাল কার্সিনোমারও কিন্তু রিস্ক থাকে। এই কোলোরেক্টাল কার্সিনোমাটাকে মনিটরিং করার জন্য কোলোনোস্কোপি করা হয়, এটা অ্যানুয়ালি করা হয়। আর কোলেনজিও কার্সিনোমা দেখার জন্য ওইভাবে কোনো ইনভেস্টিগেশন নাই, তবে এমআরসিপি করা যেতে পারে বা ইআরসিপি করা যেতে পারে, ডায়াগনস্টিক ইআরসিপি। ম্যানেজমেন্ট, তো ম্যানেজমেন্টে স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে আমরা দুইটা জিনিস আমরা বলি এখানে। স্পেসিফিক ম্যানেজমেন্টে হচ্ছে তিনটা জিনিস আনবো আমরা, হচ্ছে এই যে আরসোডিঅক্সিকুলিক অ্যাসিড। এখানে যেমন আরসোডিঅক্সিকুলিক অ্যাসিড, এখানে একটা রুল আছে যে সেটা টক্সিসিটিটা কমায়, এটা কিন্তু টক্সিসিটি কমানোর কোনো জিনিস না এখানে, কারণ এখানে স্ট্রিকচারিং হচ্ছে, কোনো টক্সিক ইনজুরি হচ্ছে না, যেটা পিবিসিতে ছিল। তো আরসোডিঅক্সিকুলিক অ্যাসিড কেন এখানে ইউজ করি, এটা মেনলি ফর রিডিউসিং কোলোনিক কার্সিনোমা রিস্ক, ঠিক আছে। আর ইমিউনোসাপ্রেসেন্ট এখানে দিতে পারি, যেহেতু অটোইমিউন ডিসঅর্ডার, তারপরেও কিন্তু ইমিউনোসাপ্রেসেন্ট দিয়ে লাভ হয় না তেমন, যেমন এজাথাইপ্রিন, প্রেডনিসোলন, মিথোট্রেক্সেট, সাইক্লোস্পিরিন, এগুলো দিয়ে এত বেশি হচ্ছে এভিডেন্স পাওয়া যায়নি ভালো হওয়ার জন্য, ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আর প্লুরাইটাস প্রিভেন্ট করার জন্য আমরা মেনলি হচ্ছে কোলেস্টেরামিন দিই। তো এখানে যেভাবে হচ্ছে আমরা পাঁচটা ড্রাগের নাম বলছি, কোলেস্টেরামিন, ইরিফাম্পিসিন, নালট্রাক্সন, মার্স, ঠিক আছে, ওইভাবে হচ্ছে আমরা প্লুরাইটাসের হচ্ছে ম্যানেজমেন্ট এখানে ওইভাবেই করবো। ক্যান্সার স্ক্রিনিং করি, এই যে কোলেনজিও কার্সিনোমা আর হচ্ছে কোলোরেক্টাল ম্যালিগনেন্সির জন্য, এটা অ্যানুয়ালি করা হয়। কিন্তু কোলেনজিও কার্সিনোমার জন্য হচ্ছে এত বেশি ইমেজিং কিংবা সেরাম CA-19-9 লেভেল এভাবে কিন্তু হচ্ছে তেমন একটা করা হয় না, মানে কোনো রুল নাই আর কি, এটার এস্টাবলিশড রুল নাই। ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, তো কমপ্লিকেশন এখানে কী কী ম্যানেজমেন্ট আমরা করবো, যেহেতু সে স্ক্লেরোসিং ডিজিজ, মানে স্ট্রিকচারিং হয়ে যাচ্ছে, তার বাইলগুলো হচ্ছে পাস করতে পারতেছে না, তার মানে এটারে তো হচ্ছে কিছু জিনিসপত্র করতে হবে, যেমন অ্যান্টিবায়োটিক্স আমরা দিতে পারি। কেন,
অ্যান্টিবায়োটিক দিতে পারে। আলসারেটিভ কোলাইটিস যদি থাকে তাহলে ইনফেকশন সহজে হচ্ছে গাটে প্রবেশ করতে পারে। তার মানে অ্যান্টিবায়োটিক প্রথমে আমরা কি দিয়ে দিব, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন। তারপরে এরপরে আমরা যেটা বললাম স্ট্রিকচারিং হওয়ার জন্য তার কোলেস্টাইসিস হচ্ছে, তার মানে হচ্ছে এখানে থেরাপিউটিক একটা ইআরসিপি করব। ইআরসিপি ডায়াগনোসিস করবো কোলেনজিওকার্সিনোমার জন্য, ঠিক আছে। মানে এখানে ভায়া ব্রাশ সাইটোলজি নিয়ে কোলেনজিওকার্সিনোমা এক্সক্লুড করব, আর সাথে হচ্ছে আমরা অবস্ট্রাকশন রিলিভ করার জন্য বেলুন ডাইলেটেশন করব। এখানে স্ট্যান্টিংয়ের তেমন একটা রুল নাই, বা স্ট্যান্টিং তেমন একটা করা হয় না, বেলুন ডাইলেটেশন করা হয়। আর সাথে হচ্ছে আমরা এই যে ম্যালঅ্যাবসর্পশন সিনড্রোম ছিল এডিকের, সেটা হচ্ছে আমরা কি সাপ্লিমেন্টেশন দিব। আর অস্টিওপোরোসিস যেহেতু হচ্ছে ডি এর অভাবের কারণে, তার মানে এই অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টও লাগবে, ভিটামিন D3, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন এগুলো হচ্ছে আমরা দিব। আর সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কি আছে, এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট অ্যান্ড বিলিয়ারি রিকনস্ট্রাকশন লিমিটেড রুল আছে ম্যানেজমেন্ট অফ নন সিরোটিক পেশেন্ট, মানে এত বেশি করা হয় না। তবে যদি হচ্ছে লিভার ফেলিয়ার ডেভেলপ করে অর্থোপেডিক ট্রান্সপ্লান্টেশনও করা যেতে পারে। আচ্ছা, যদি কোলেনজিওকার্সিনোমা থাকে তাহলে কিন্তু এই লিভার ট্রান্সপ্লান্টেশনটা একটা কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে। আর সাথে হচ্ছে আমাদের কি করতে হবে, কোলনিক নিওপ্লাসিয়ার জন্য কোলোনোস্কোপি করতে হবে। এটার কমপ্লিকেশন কি, পিএসসির কমপ্লিকেশন আগেই বলে ফেলা হয়েছে যে গল ব্লাডার ম্যালিগন্যান্সি, কোলোরেক্টাল কার্সিনোমা, কোলেনজিওকার্সিনোমা এগুলো কিন্তু হতে পারে, প্যানক্রিয়াটিক কার্সিনোমা কিন্তু ডেভেলপ করতে পারে পিএসসির জন্য। তাহলে এটুকুই হচ্ছে পিএসসি সম্বন্ধে আমাদের আলোচনা। এখন আমরা আলোচনা করব ওভারল্যাপ সিনড্রোম হিসেবে, মানে ওভারল্যাপ সিনড্রোম আমরা আলোচনা করব। তো আমরা আগে হচ্ছে আমরা পিবিসি এবং পিএসসি পড়ে ফেলেছি। তো ওভারল্যাপ সিনড্রোম মানে কি? ওভারল্যাপ সিনড্রোম মানে হচ্ছে যে এখানে যদি আমরা মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি নেগেটিভ পিবিসির ক্ষেত্রে আমরা আলোচনা করতে চাই, সেটার ক্ষেত্রে হচ্ছে যে এখানে এমএটা আমরা দেখতে পাবো না, বা মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি আমরা পাবো না। তারপরেও কিন্তু পিবিসির কিছু ফিচার যেমন ক্লিনিক্যাল, বায়োকেমিক্যাল, হিস্টোলজিক্যাল ফিচার আমরা পাবো। ক্লিনিক্যাল কি, যে জ্যান্তমাটা থাকবে, জ্যান্থালাসমা থাকবে, পিগমেন্টেশন থাকবে। বায়োকেমিক্যালের মধ্যে কি, এই যে অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি ছাড়াও আমরা ট্রান্সএমিনেসগুলো দেখতে পারবো, সেরাম ইমিউনোগ্লোবিন লেভেল যেমন আইজিজি। এখানে একটা কথা বলা হয় নাই, অটোইমিউন হেপাটাইটিসে কিন্তু আইজিজি লেভেল বাড়বে, আর প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস যেটা, এটাতে আইজিএম অ্যান্টিবডি বাড়বে, ঠিক আছে। আর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে পিবিসি এবং অটোইমিউন হেপাটাইটিস দুইটা হচ্ছে পৃথক করার জন্য আমরা এই যে বললাম আইজিজি একটা, আইজিএম একটা, আর সাথে হচ্ছে আমরা হিস্টোলজিক্যাল কিছু ফিচার আছে, যেটা হচ্ছে যে হোমোজেনাসলি স্টেইনিং থাকবে অটোইমিউন হেপাটাইটিসে নিউক্লিয়াসটা। আর পিবিসিতে হচ্ছে কি করবে, এই যে ক্যারেক্টারিস্টিক স্টেইনিং প্যাটার্ন ইমিউনোফ্লুরেসেন্স এসএস, এখানে হচ্ছে কি থাকবে, সিলেক্টিভলি বাইন্ডিং টু দ্য নিউক্লিয়ার রিম অফ নিউক্লিয়ার ডট। এটা এখন ভালোভাবে বোঝা যাবে না, ডেভিডসন খুললে হচ্ছে আমরা সহজে বুঝতে পারবো। একটা হোমোজেনাসলি থাকবে হচ্ছে অটোইমিউন হেপাটাইটিসের ক্ষেত্রে, আর এখানেও সিলেক্টিভলি বাইন্ডিং থাকবে হচ্ছে পিবিসির ক্ষেত্রে। তো এই দুইটা জিনিস আমরা দেখব। তাইলে যদিও অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি পিবিসিতে থাকতেছে না, এই যে ওভারল্যাপ সিনড্রোমের ক্ষেত্রে ক্লিনিক্যাল, বায়োকেমিক্যাল, হিস্টোলজিক্যাল ফিচার কিন্তু সাজেস্ট পিবিসি, যেখানে পিবিসি আছে কিন্তু এমএ কিন্তু নাই। তো এমএ যেহেতু নাই, সেক্ষেত্রে এটা বলতে পারি যে এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট অফ পিবিসি, ঠিক আছে। এটার আরেক নাম হচ্ছে অটোইমিউন কোলেনজাইটিস। এর ট্রিটমেন্টটা কিন্তু হচ্ছে পিবিসির ট্রিটমেন্টের মতোই হবে। এটা গ্লুকোকর্টিকয়েডও অত বেশি রেসপন্স করবে না, আমরা অন্যান্য মেজারগুলো আমরা নিব, যেমন 800 ডিঅক্সিকুলিক অ্যাসিড, তারপরে হচ্ছে বেজাফ্রাইভিট নিতে পারি, তারপরে সাথে অবেতিকুলিক অ্যাসিড যারা হচ্ছে 50 ইয়ার্সের বেশি পেশেন্ট থাকবে, লিভার ট্রান্সপ্লান্টেশন যদি লিভার ফেলার বা ইনটেক্টেবল পুরাইটাস থাকে, এগুলো হচ্ছে আমরা ম্যানেজমেন্ট দিব। আরেকটা হচ্ছে সেকেন্ডলি পিবিসি অর অটোইমিউন হেপাটাইটিস ওভারল্যাপ। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা কি দেখব, পেশেন্ট উইথ, মানে পেশেন্টের ক্ষেত্রে পিবিসির ফিচার থাকবে এবং অটোইমিউন হেপাটাইটিসের ফিচার থাকবে। পিবিসির ফিচার কি, অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি এবং কোলেস্টেটিক এলএফটি থাকবে। আর অটোইমিউন হেপাটাইটিসের ফিচারগুলো কি থাকবে, যে সেরাম ইমিউনোগ্লোবিনের আইজিজি লেভেল রেস্ট থাকবে, ইন্টারফেস হেপাটাইটিস থাকবে লিভার হিস্টোলজিতে, এটা আমরা আগে আলোচনা করছি। তো এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে গ্লুকোকর্টিকের থেরাপিটাই দিতে হবে, মানে অটোইমিউন হেপাটাইটিসের ট্রিটমেন্টের মতো ট্রিটমেন্ট আমাদের দিতে হবে। তো এটুকুই ছিল ওভারল্যাপ সিনড্রোম সম্বন্ধে আলোচনা। তো প্রথমেই আমরা যে কেস নিয়ে আলোচনা করেছিলাম, যে 49 ইয়ার্স ওল্ড উমেন কামস উইথ অ্যাবডোমিনাল ডিস্টেনশন, এটার ক্ষেত্রে ধরুন দেখো পারো কিনা, এই যে এক্সামিনেশন রিভিউস হাইপার পিগমেন্টেড স্কিন, জ্যান্থালাসমা আছে, জ্যান্তমা আছে, এবং হচ্ছে মাল্টিপল স্ক্র্যাচ মার্কস আছে উইথ হেপাটোস্প্লেনোমেগালি। তাইলে এখানে হচ্ছে আমাদের কী কী হিস্ট্রি নিতে হবে, হোয়াট আদার কমন হিস্ট্রি, তার মানে এখানে কোলেস্টেরিক প্যাটার্ন, অবস্ট্রাকটিভ জন্ডিসের প্যাটার্নগুলো দেখা যাচ্ছে। তার মানে অবস্ট্রাকটিভ জন্ডিসের ডিডিগুলা কিন্তু এখানে আমাদের এক্সক্লুড করতে হবে। তার মানে তার হচ্ছে ওয়েট লস আছে কিনা, এই ওয়েট লস থেকে আমরা কার্সিনোমাগুলো এক্সক্লুড করলাম, কোলেনজিও কার্সিনোমা, পেরিএম্পুলারি যে কার্সিনোমা, তারপর হচ্ছে আমাদের কার্সিনোমা হেড অফ দ্য পেনক্রিস, এগুলো কিন্তু আলাদা করে নিলাম। তারপরে আমাদের কি আলাদা করতে হবে, অ্যালকোহল খায় কিনা, কারণ আজ আমরা যখন হচ্ছে এই যে কোলেস্টেটিক জন্ডিসের উদাহরণ দেখেছিলাম, হেপাটিক এবং হচ্ছে পুস্ট হেপাটিক, এবং অ্যালকোহল কিন্তু একটা কজ ছিল, তাহলে অ্যালকোহলের হিস্ট্রি নিতে হবে, ড্রাগসের হিস্ট্রি নিতে হবে, তার ফিভার আছে কিনা ভাইরাল হেপাটাইটিস এক্সক্লুড করার জন্য, তারপরে রাইট ভেন্ট্রিকুলার ফেইলারের ফিচার যেমন টেন্ডারনেস আছে কিনা, তার কোনো লেগ সুয়েলিং আছে কিনা, জেবিপি রাইজ কিনা, এগুলো কিন্তু হচ্ছে আমাদের দেখতে হবে এক্সামিনেশনে।
তারপর হচ্ছে বিলিয়ারি কোলিক পেইন আছে কিনা, এটা কোলেডোকোলিথিয়াসিস এবং কোলেলিথিয়াসিস হচ্ছে এক্সক্লুড করার জন্য ট্রমার কোনো হিস্ট্রি আছে কিনা, মানে ট্রমাটিক কিন্তু হতে পারে। তারপর পেনক্রিয়াটাইটিস, এটা কিন্তু মোহামেডান প্রেয়ার পজিশন আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। এগুলো সবগুলো যদি নেগেটিভ হয় তাহলে আমাদের প্রফেশনাল ডায়াগনোসিস কী হবে? প্রফেশনাল ডায়াগনোসিস অবশ্যই হচ্ছে আমাদের কি প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, ঠিক আছে? কারণ পিএসসির ক্ষেত্রে কিন্তু এই জেন্তেলাসমা বা জেন্টোমাটা এত প্রমিনেন্ট থাকে না, হাইপার পিগমেন্টেশন থাকে না। তার মানে এটা আমরা হচ্ছে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস হিসেবে ডায়াগনোসিস করতে পারি। আর একটা হচ্ছে 49 ইয়ার্স ওল্ড ম্যান, তার মানে এই যে কিন্তু এখানে হচ্ছে একটা সাপোর্টিং পয়েন্ট হিসেবে আমরা পেলাম। হোয়াট ক্যান বি দ্য ডিডি? হাইপার পিগমেন্টেশন আছে, তার মানে হিমোক্রোমাটোসিস একটা ডিডি হতে পারে, ঠিক আছে? তার মানে আর একটা হচ্ছে যে এখানে কী হতে পারে, ভাইরাল হেপাটাইটিস মানে একটা হতে পারে। আচ্ছা, আমরা প্রাইমারিলি হচ্ছে হিমোক্রোমাটোসিস হচ্ছে আমরা নিলাম। হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন মডালিটিস? তার মানে হচ্ছে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন করতে হবে। প্রথমে হচ্ছে এলএফটি করতে হবে, লিভার ফাংশন টেস্ট। তার মানে হচ্ছে তারপর হচ্ছে ইউএসজি করতে হবে যে গোস্টুন আছে কিনা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের এই সেরোলজিক্যাল টেস্ট অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডিটা হচ্ছে আমাদের সার্চ করতে হবে, সেখানে হচ্ছে এএমএ আছে কিনা, কিংবা হচ্ছে তোমার অন্যান্য অ্যান্টিবডিগুলো সার্চ করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের কী করতে হবে, হাউ ক্যান ইউ ম্যানেজ দ্য পেশেন্ট? তো প্রাইমারি বিলিয়ারি সিরোসিসের ম্যানেজমেন্ট তো আমরা অবশ্যই বলে ফেলছি, 800 ডিওক্সিকোলিক অ্যাসিড, বেজাফিব্রেট দিতে হবে। তারপর অপিথিকোলিক অ্যাসিড, যেটা হচ্ছে 50 ইয়ার্সের বেশি ওল্ড পেশেন্টের ক্ষেত্রে। লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে যদি ইনটেক্টেবল প্লুরাইটাস কিংবা হচ্ছে লিভার ফেলার ডেভেলপ করে, তাহলে এগুলো হচ্ছে আমাদের মেইনলি। আর কমপ্লিকেশন কিছু প্রিভেন্ট করতে হবে, প্লুরাইটাসের ম্যানেজমেন্ট দিতে হবে। এটুকু হচ্ছে প্রাইমারি বিলিয়ারি সিরোসিসের ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আবদুল্লাহ স্যারের লং কেস আছে, সেটা পড়ে নিতে পারো। নাও দ্য টাইম ফর দ্য কোয়েশ্চেন। এখন হচ্ছে যে আমরা এটা বুঝে ফেললাম তিনটা ডিজিজ সম্বন্ধে, অটোইমিউন হেপাটাইটিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস, এই তিনটা সম্বন্ধে আমরা আলোচনা করলাম। তাইলে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস কাদের হয়? প্রাইমারি বিলিয়ারি সিরোসিস হচ্ছে ফিমেলদের বেশি হয়, এটা পার্সেন্টেজ 9:1, এবং এটা হচ্ছে MSC2 রিলেটেড। আর প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস যেটা, এটা হচ্ছে মেলদের বেশি হয়, সুতরাং এটা MSC1 রিলেটেড হবে অবশ্যই। এবং হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস, এটা হচ্ছে ফিমেলদের বেশি হয়, তার মানে MSC2 রিলেটেড। তাহলে এই তিনটা ডিজিজ সম্বন্ধে বা ডিজিজ কোর্স সম্বন্ধে হচ্ছে আমরা জেনে নিলাম। তো সবার শেষে আমার একটা কোয়েশ্চেন থাকবে যে হচ্ছে নেম সাম স্ক্লেরোসিং ডিজিজ অফ রেনাল নার্ভাস অ্যান্ড ইন্টেগুমেন্টারি সিস্টেম লাইক প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস। কেউ যদি জেনে থাকো, প্রত্যেকটা সিস্টেমে কিন্তু একটা একটা করে ডিজিজ পাওয়া যাবে। রেনালের ক্ষেত্রে একটা, নার্ভাসের ক্ষেত্রে একটা, ইন্টেগুমেন্টারি সিস্টেমের ক্ষেত্রে একটা, তো একটা হলেই হবে। তো যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবা। তো এটুকুই ছিল আমার আজকের ক্লাস বা আমার টপিকটা। তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে বলবা, আমি নেক্সটে হচ্ছে এটা কারেকশন করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং মি উইথ পেশেন্স।